আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই যে টেলিভিশনের যে ছবিটা, এটা দেখে হয়তো অনেকে বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটি টেলিভিশন সম্পর্কে হবে। হ্যাঁ, আসলে ভিডিওটি টেলিভিশন সম্পর্কে হবে। চলেন আপনাকে বা আপনাদের সকলকে টেলিভিশন সম্পর্কে একটা ধারণা দেওয়া যাক। টেলিভিশন কি? এটা আমাদের প্রথমে বোঝা উচিত। আমরা সবাই জানি টেলিভিশন কি, আমাদের সবার বাসায় কম বেশি টেলিভিশন আছে। তাও এটাকে যদি শাব্দিক বা বইয়ের অক্ষরে যদি সংজ্ঞায়িত করি, তাহলে এখানে দুইটা সংজ্ঞা দেওয়া আছে। এবং আমরা যদি কম্বাইন করি, একটু যদি একসাথে বলি, তাহলে টেলিভিশন হলো একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা অডিও এবং ভিডিও সংকেত গ্রহণ করে এবং এই অডিও এবং ভিডিও সংকেতটাকে ছবি এবং বিভিন্ন চিত্র, সাউন্ড এগুলোর মাধ্যমে আমাদের সামনে স্ক্রিনে প্রদর্শন করে। এটাই হলো টেলিভিশন। তো এখানে দুটো সংজ্ঞা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আসি একটু টেলিভিশনের ইতিহাস, টেলিভিশনের হিস্ট্রি, কবে থেকে আসলো, কবে থেকে শুরু। টেলিভিশনের শুরু হয় 1926 সালে জন লগি বিয়ার্ড, যিনি একজন স্কটিশ, ওনাকে অনেকে ব্রিটিশও বলে, একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার এবং ইনভেন্টর, আবিষ্কারক। তিনি সর্বপ্রথম টেলিভিশন আবিষ্কার করেন, একে টেলিভিশনের জনক বলা হয়, জন লগি বিয়ার্ড। এবং 1927 সালে ফিলো টেইলর ফ্রান্সওর্থ, এই জন লগি বিয়ার্ড এবং ফিলো টেইলর ফ্রান্সওর্থ, এই দুইজন ব্যক্তিরই আসলে টেলিভিশন আবিষ্কারের পিছনে অবদান আছে। ওই যেই কাজটা জন লগি বিয়ার্ড শুরু করছিল বা ধারণা দিয়ে শুরু করে, ওই তার কাজ বা তার স্ট্রাকচারের উপর ভিত্তি করেই ফিলো টেইলর ফ্রান্সওর্থ 1927-এ একটা টেলিভিশন শুরু করে, মানে বানায় বা আনুষ্ঠানিকভাবে দেখায় সবাইকে। এবং 1930 থেকে এটার মোটামুটি ব্যবহার দেখায় মানুষকে শুরু হয় আস্তে আস্তে। আমরা এই যে যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি, ইনি হলেন জন লগি বিয়ার্ড, বা যিনি টেলিভিশনের জনক হিসেবে খ্যাতি। তো এরপরে 1930-এর পরে আস্তে আস্তে সময় যায়, কিছু সময় মানুষের কাছে আস্তে আস্তে টেলিভিশন পরিচিত হইতে থাকে। 1936-এ যেটা হয় যে শেয়ারনবার্গের একটা কৃতিত্ব থাকে। ইনি একজন রুশ বা রাশিয়ান প্রকৌশলী ছিল, শেয়ারনবার্গ। উনি 1936 সালে একটা ব্রডকাস্টিং সেন্টার চালু করে, যেটা কি বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। তো এইখান থেকে হলো বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে আসলে টেলিভিশন। পরবর্তীতে 1940 বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়গুলোতে টেলিভিশন আস্তে আস্তে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। টেলিভিশনের যে ব্যবহার, সেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর দেখতে পাই। মিডিয়াকে ইউজ করে কিভাবে মানুষকে তথ্য দেওয়া বা মানুষকে কোনো ভুল তথ্য দেওয়া বা সঠিক তথ্য দেওয়া, দুইটাই আমরা দেখতে পাই। মানে মিডিয়া ইউজ করে যে একটা যুদ্ধে কি পরিমাণে প্রভাব বিস্তার করা যায়, সেটা আমরা এখানে দেখতে পাই। তারপরে 1953-তে আসা হলো রঙিন টেলিভিশন। 1953-তে রঙিন টেলিভিশন আসে, যেটা সর্বপ্রথম যাত্রা শুরু করছিল জাপানে। জাপান এই প্রথম রঙিন টেলিভিশনটা নিয়ে আসে। তো রঙিন টেলিভিশন নিয়ে আসার পরে যেটা হয়, 1960 থেকে রঙিন টেলিভিশন একদম যাত্রা শুরু করে, কিন্তু এটা অতটা অ্যাভেইলেবল হয় নাই, আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়। সবকিছু হইতে একটা সময় লাগে যেমন। আর 1970-এর দিকে এই ব্রডকাস্টিং শুরু হয়, লাইভ ব্রডকাস্টিং। 1970 থেকে টিভিতে লাইভ ব্রডকাস্টিং শুরু হয়, মানে সরাসরি সম্প্রচারের যে বিষয়টা, সেটা চলে আসে। তারপরে আমরা যদি দেখতে পাই, এটা হলো টেলিভিশনের একদম এভলিউশন। যদি আমরা একটা ছবির মাধ্যমে দেখতে চাই, তাহলে এখানে যে 1930s, 40s, 50s, 60s, এভাবে 2010s পর্যন্ত যে টিভির যে ইভ্যালুয়েশন, এটা আমরা দেখতে পাই। মানে টিভি কিরকম ছিল আর এখন কেমন। এখন তো আরো উন্নত মানের, এখন তো 20s চলে আসছে, 20s বা 30s চলে আসছে। তো এখন আমরা টিভির আরো উন্নত ভার্সন, অ্যান্ড্রয়েড টিভি, স্মার্ট টিভি এগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমি হিউম্যান ইভ্যালুয়েশন বোঝাতে যাচ্ছি না, সবাই একটু মানে কনসিডার করবেন। এটা আমি টিভির ইভ্যালুয়েশন বুঝাচ্ছি। ফার্স্টে ইনভেনশন হয়েছে, টিভির ইনভেনশন হইলো। তারপরে ম্যাস অ্যাডপশন, সবাই এটা গ্রহণ করা শুরু করলো, পছন্দ করা শুরু করলো। তারপরে আস্তে আস্তে ভিসিআর আসলো, স্যাটেলাইট টেলিভিশন আসলো। এইগুলোর মাধ্যমে সবগুলোর সমন্বয় করে তারপরে চলে আসলো ডিজিটাল টেলিভিশন, এইচডি টিভি, এগুলো চলে আসলো। এবং সর্বশেষ বর্তমানে আমরা যেই টেলিভিশন দেখতে পাই, টেলিভিশনের যে ভার্সন, সেটা হলো সোশ্যাল মিডিয়া
আমরা এখন কিন্তু আর ওই আগের মতো টেলিভিশন চ্যানেল খুলে খুলে দেখি না। আমরা যদি খবর দেখতে হয় আগে কি টেলিভিশনে দেখতাম, এখন কি সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলি, ইউটিউবে দেখে ফেলি। তাছাড়াও এখন আমরা আর আগের মতো টিভি চ্যানেল ওইভাবে না ঘেঁটে সোশ্যাল মিডিয়াতেই আমরা, মানে সোশ্যাল মিডিয়া টিভির আসলে অল্টারনেটিভ, আরো অনেক কিছুর অল্টারনেটিভ হিসেবে আমরা বর্তমানে ইউজ করছি, বাট টিভিরও একটা অল্টারনেটিভ সোশ্যাল মিডিয়া। তারপরে যদি দেখি বাংলাদেশে টেলিভিশন যাত্রা শুরু করলো কিভাবে? 1964-তে বাংলাদেশে প্রথমবারের মতো বিটিভি যাত্রা শুরু করে এবং এটাই বাংলাদেশে টেলিভিশনের শুরু। এবং তারপরে 1980-তে রঙিন সম্প্রচার শুরু হয় এবং রঙিন সম্প্রচার শুরু হয়, এইটাই ছিল ভারত উপমহাদেশের প্রথম রঙিন সম্প্রচার করা টেলিভিশন। এবং 1964 থেকে 80-র মাঝখানে যে সময়টা, এখানে তো যুদ্ধ হলো, অনেক আন্দোলন সংগ্রাম হলো, এর মাঝখানেও বিটিভি আস্তে আস্তে প্রচার লাভ করতে পারে তখন। এবং 1975-এর দিকে বিটিভি বেশি প্রচার লাভ করে এবং একটু সুন্দর পরিস্থিতি পায়, এটা মানুষের কাছে পরিচিতি ভালো হয়। এরপরে যদি আমরা দেখতে পাই, এটা হলো টেলিভিশনের প্রোস অ্যান্ড কনস। আসলে টিভি বা টেলিভিশনের কিছু প্রোস আছে, কিছু কনস আছে। এটা থাকবে, সবকিছুরই একটা ভালো দিক এবং খারাপ দিক, দুইটা দিকই থাকে। তো টেলিভিশনও এটার ব্যতিক্রম কোনো কিছু না। টেলিভিশনের প্রোস গুলা কি? সম্প্রচার করা যায় সরাসরি এবং খুব দ্রুত তথ্য প্রচার করা যায়, সবাই মিলে একসাথে দেখা যায়, একসাথে অনেকজন দেখা যায়, বাচ্চা বুড়া সবাই দেখতে পারে। এটা সহজ, দেখা সহজ, বোঝা সহজ, দেখা এবং শোনা, মানে বেশি ইন্দ্রিয় কাজ করার কারণে আমরা সহজে বুঝতে পারি কি বিষয়গুলো বোঝাতে যাচ্ছে টেলিভিশন। এই বিষয়গুলো যেমন আছে, এছাড়াও এটার অপোজিট সাইডও রয়েছে, অনেক বেশি রয়েছে। মিডিয়া হলো, মিডিয়ার মাধ্যমে মানুষকে ম্যানিপুলেট করা হয়, যেমন যেখানে গভর্নমেন্ট চ্যানেলগুলো এই কাজটা বেশি করে থাকে। ইন্ডিয়ার মিডিয়া আমরা দেখতে পারি মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টা বেশি করে, বাংলাদেশি মিডিয়াও আছে এরকম। সব মিডিয়াই কম বেশি মানুষকে ম্যানিপুলেট করে, তাদের নিজস্ব পলিসির বাইরে দেয় না। যেসব প্রাইভেট যেসব চ্যানেলগুলো আছে, ওরা নিজস্ব পলিসির বাইরে কিছু পাবলিশ করে না, তাদের নিজস্ব যেটা পলিসি, ওই চ্যানেলের যে মালিক, ওই মালিক যদি যতই দুর্নীতিবাজ হোক, তার নামে কোনো নিউজ কখনো আসবে না। তো এই বিষয়গুলো হলো আবার কন। তাছাড়াও রয়ে গেছে, টেলিভিশনকে আমরা এখন বিনোদন মাধ্যম হিসাবেই দেখি। শিক্ষার মাধ্যম হিসেবে টেলিভিশনকে আমরা অনেকেই, মানে চিন্তাও করতে পারি না এখনো। তো বিনোদন মাধ্যম হিসেবেই চিন্তা করি। বিনোদন বিনোদন যেভাবে হয়, যে টেলিভিশন দেখবো, এনজয় করবো, শেষ। আমরা এটাকে এখান থেকে শিখবো, এভাবে অনেকেই এখনো মানে মেন্টালিটি গ্রো করতে পারেনি যে টেলিভিশন দেখে শিখা যায়। তো এই বিষয়গুলো হলো কনস, আর টেলিভিশন বিনোদন মাধ্যম হয়েই রয়ে গেছে এই জন্য। টেলিভিশনের সামাজিক প্রতিক্রিয়া, ইট ডিফর্মস রিয়েলিটি, এটা বলেছেন থিবর পেথো। এটা বাস্তবতাকে বিকৃত করে। কিভাবে বাস্তবতাকে বিকৃত করতে পারে টেলিভিশন? আসলে বাস্তবতাকে টেলিভিশন বিকৃত করতে পারে। যেমন যেকোনো তথ্য আমরা যদি বলি, মেনি পিপল ডাইড ইন গাজা, গাজায় অনেক মানুষ মারা গেছে, এইটা শুনে সাধারণ মানুষ কি ভাববে? ভাববে যে হয়তো কোনো সাধারণ কারণে গাজায় অনেক মানুষ মারা গেছে। কিন্তু আসল ঘটনাটা কি? তাদেরকে হত্যা করা হয়েছে, বা মেনি পিপল কিল্ড, মেনি পিপল ওয়ার কিল্ড ইন ইসরায়েল গাজা ওয়ার। তো ওইদিকে হলো আসলে মানুষকে হত্যা করেছে। তো এইভাবে টেলিভিশন চাইলেই কম বেশি ম্যানিপুলেট করতে পারে মানুষকে, মানুষকে প্রতারিত করতে পারে। এছাড়াও আমরা নায়ক নায়িকাদের যে জীবন দেখি টেলিভিশনে, ওটা তো আর তাদের আসল জীবন না, তো তাদের বাস্তবতাটা ভিন্ন। তো এইভাবে বাস্তবতাটাকে সামান্য হলেও বিকৃত করতে পারে টেলিভিশন। এবং ডক্টর রালফ টেইলর, একজন আমেরিকান সমাজবিজ্ঞানী, উনি বলেছেন যে টেলিভিশন একটা পরিবেশ। কিভাবে একটা পরিবেশ, কেন একটা পরিবেশ? আমরা যে পরিবেশে বড় হয়ে উঠি, ওই পরিবেশের একটা প্রভাব আমাদের উপর থাকে। তো আমরা যে ধরনের টেলিভিশন চ্যানেল দেখি, যে ধরনের টিভি দেখি, ওই টিভির একটা প্রভাবও আমাদের উপর থেকে যায়। মানে ওইটাকে এই জন্য তিনি পরিবেশের সাথে তুলনা করছেন বা পরিবেশ বলছেন। গভীর হতাশা নাকি হতাশা কাটাতে টিভি? আসলে মানুষ, অনেক মানুষ আছে যারা খুব হতাশ হয়ে গেছে, খুব হতাশ হয়ে প্রচুর পরিমাণে টেলিভিশন দেখতেছে, এতই টেলিভিশন দেখতেছে যে মানে কি বলবো, ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখতেছে, কোনো খাওয়া নাই নাওয়া নাই, টেলিভিশন আর টেলিভিশন। তো এটাতে আসলে হয় কি, আমরা খুব বেশি টেলিভিশন দেখলে
আমাদের হতাশা যাওয়ার চেয়ে হতাশা চলে আসে বেশি। এত বেশি টেলিভিশন আমরা এখন রিলস দেখি না? রিলস দেখতে থাকি, দেখতেই থাকি। দেখতে, দেখতে এরকম হয় যে মানে এতই রিলস দেখছি যে ভাল লাগতেছে না তাও দেখতেছি। তো এটাতে কি আমাদের আরো হতাশাটা বাড়ে, হতাশাটা কমে না। এরপর আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা হলো ওই যে বাচ্চাদের সাথে মানে বাচ্চারা শিশুরা টেলিভিশনে যা দেখে তাই অনুকরণ করে। তো এর মধ্যে হলো মানে এটা রং নিয়ে খেলার মতো অনেকটা। যে বাচ্চারা রং নিয়ে যে খেলতেছে, যেই রং নিয়ে খেলে ওই রংটাই তাদের শরীরে লেগে যায় ওই রংটা। তো বাচ্চারা টেলিভিশনে যা দেখতেছে তাই অনুকরণ করে। আমরা ছোটবেলায় ছিলাম না? ওই যে আহ, গলায় গামছা বেঁধে সুপারম্যান। তারপরে ছিলাম যে আমরা হাত দিয়ে একটু স্পাইডারম্যানের মতো এরকম করে দেখতাম যে রশি বের হয় নাকি। তো এই বিষয়গুলো হলো কিন্তু এগুলো তো রিয়েলিটি না। আমরা ভাবতাম এগুলো রিয়েলিটি। তাই আর কি বাচ্চাদের এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে যে বাচ্চারা অনেক সময় নেগেটিভ জিনিস দেখে, কোনো মার্ডার সিন, কোনো মার্ডার কেস, এগুলো দেখে তাদের মস্তিষ্কে খারাপ প্রতিক্রিয়া আসতে পারে। এবং আরেকটা বিষয় বর্তমানে খুবই বেশি দেখা যাচ্ছে সেটা হলো বাচ্চারা টিভি দেখতে দেখতে খাবার খায়। এটাতে হয় কি বাচ্চাদের যে খাবার খাওয়ার যে মানে কতটুকু খাবারের যে তৃপ্তি এটা আসে না। শুধু বাচ্চারা কেন বড়রাও এটা করে। এটাতে খাবারের তৃপ্তি আসে না। মানে আমরা কতটুকু খাবার খাচ্ছি, কি করতেছি এটার তৃপ্তি আসে না কোনো। তো এটাতে কি মানে টিভি দেখতে দেখতে অনেকের অভ্যাস হয়ে গেছে। যাদের এরকম অভ্যাস হয়ে গেছে তাদের উচিত যে মানে খাবার খাওয়ার সময় ওইখানে বেশি ফোকাস না করে খাবারেই বেশি ফোকাস করার চেষ্টা করা। মানে টিভি বা কোনো ভিডিও এগুলোতে বেশি ফোকাস না করে খাবারে বেশি ফোকাস করার চেষ্টা করা। এরপর হলো টেলিভিশনের একাল সেকাল। আসলে এই যে দেখেন সেকালে টেলিভিশন কেমন ছিল? ছোট বাক্স। অনেকে এটাকে জাদুর বাক্স বলতো, তাই না? জাদুর বাক্স। হ্যাঁ, কিন্তু এখন টেলিভিশন কি হয়েছে? বড় হয়েছে, অনেক অত্যাধুনিক হয়েছে। কিন্তু কথা হলো আগে টেলিভিশন দেখে যে মজাটা ছিল বা যে বিষয়গুলো কাজ করতো এটা এখন কিন্তু নাই। আগে আমরা যখন টেলিভিশন উম, আমরা না, আমারও অনেক আগের কথা হয়তো। তো টেলিভিশন যখন আমরা দেখতাম তখন টেলিভিশনে এরকম একটা বিষয় ছিল যে সবাই মিলে টেলিভিশন দেখতে বসছে, কি একটা বিষয়। এখন হলো বলতে গেলে হাতে হাতে টেলিভিশন, যেটা মোবাইল ফোন, সবাই যে যার মতো দেখতেছে। একসাথে দেখার যে বিষয়টা ওটা এখন নাই, তাই না? তারপরে এখন এরকম হয়েছে টেলিভিশন অনেক অত্যাধুনিক হয়েছে, তাই না? আর ঘরের মধ্যে ২-৩টা টেলিভিশন, সবাই যে যার মতো দেখতেছে, কিন্তু তাও দেখা গেছে দেখার মানুষও নেই। আগে ছিল যে পুরা বাড়িতে একটা টেলিভিশন, সবাই মিলে সন্ধ্যার সময় টেলিভিশন প্রোগ্রাম দেখতে বসতো। এবং এখন যেমন টেলিভিশনে এত প্রোগ্রাম, এত এত কিছু, আগে কিন্তু এত কিছু ছিল না। আগে খুবই কম ছিল এই প্রোগ্রামগুলো। তো এই জন্য আমাদের শুড মানে কি বলবো, এই টেলিভিশনে হয়তো একসাথে টেলিভিশন দেখাটা আবারও ফিরিয়ে আনা উচিত। দ্য ফিউচার অফ টেলিভিশন। বর্তমানে বাংলাদেশের যে টেলিভিশনের অবস্থা এটাতে ভবিষ্যৎ দেখাটা একটু ভয়াবহ। মানে ভবিষ্যৎ দেখা যাচ্ছে না এরকম বিষয়। কারণ ফার্স্ট অফ অল মানসম্মত কন্টেন্ট নাই, দর্শক নাই এবং ওটিটি প্ল্যাটফর্ম চলে আসছে। আহ, একটা ওটিটি প্ল্যাটফর্মের প্রোগ্রামের জন্য যত টাকা বাজেট করা হয় ধরেন ৫ লাখ ৬ লাখ, সেম প্রোগ্রাম টিভির জন্য হলে ২ লাখ ২.৫ লাখ ১.৫ লাখও হয়ে যায়। এতে টাকা পয়সার যে একটা তারতম্য, এতে কন্টেন্টের মানেরও পার্থক্য হয়। এই কারণে হয়তো ওটিটি গুলো মানুষ বেশি দেখে, টিভি গুলো মানুষ কম দেখে। তাছাড়াও ম্যানেজমেন্টের সমস্যা আছে। ম্যানেজমেন্টের সমস্যার পাশাপাশি রয়েছে আমরা দর্শক কি দেখতে চাচ্ছে, দর্শকের চাহিদাটা কি, এই বিষয়ে আমরা ফোকাস না করে নর্মালি প্রোগ্রাম চালাই দিই। এছাড়াও আছে অ্যাড এর উপর নির্ভরতা। অ্যাড এর উপর যে নির্ভরতা এটা কমাতে হবে। অ্যাড নির্ভরতা কমে প্রোগ্রামের উপর নির্ভরতা বাড়াতে হবে। মানে আমি প্রোগ্রাম দিয়ে ইনকাম করবো, অ্যাড দিয়ে না। বাংলাদেশের টিভি চ্যানেলগুলো হিসাব করে আমরা অ্যাড দিয়ে ইনকাম করবো। আহ, এছাড়াও আরেকটা বিষয় যেটা রয়েছে যে বাংলাদেশের অনেক টিভি চ্যানেল যেমন দীপ্ত টিভি আছে, মাছরাঙ্গা টেলিভিশন আছে, ওরা কি করে, ওরা ডাবিং সিরিজ কার্টুন এগুলো প্রচার করে। কেন প্রচার করে? কারণ তারা বাংলাদেশে ভালো কন্টেন্ট পায় না। তো বাংলাদেশে যেসব প্রডিউসার অ্যাক্টর ডিরেক্টররা আছে বা মিডিয়া হাউসে বা সিনেমাতে বা যেখানেই যারা মিডিয়া রিলেটেড টেলিভিশন রিলেটেড যারা কাজ করে তাদের উচিত আরো যত্নশীল হওয়া, ভালো মতো কাজ করা, এখানে ইনভেস্টমেন্ট করা, আর দায়িত্ব নিয়ে কাজ করা। এর মাধ্যমে আশা করি ফিউচারকে রক্ষা করা সম্ভব এবং আমাদের এই টিভির ফিউচারকে রক্ষা করা উচিত। এটাই ছিল মোটামুটি টেলিভিশন সম্পর্কে আজকের আলোচনা। তাছাড়াও
সাংবাদিকতা টেলিভিশনের একটা প্রভাব রয়েছে। সাংবাদিকতায় টেলিভিশন খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। টেলিভিশন আসার পরে সাংবাদিকতার মাত্রাই চেঞ্জ হয়ে গেছে। যেকোনো খবর সাথে সাথে সম্প্রচার হয়ে যাচ্ছে, মানুষ জানতে পারতেছে। তো সাংবাদিকতায় তো এর একটা প্রভাব রয়েই গেছে। এটাই মোটামুটি টেলিভিশনের সম্পূর্ণ আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।